আমাদের আজকের আলোচ্য বিষয় উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে, আলোচনা করো। অথবা উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে, আলোচনা করো। অর্থাৎ দুটি প্রশ্নের অর্থই একই এবং উত্তরও একই। যেভাবেই আসুক না কেন পরীক্ষায় আমরা একই রকম উত্তর করব। আমি গতদিন প্রথম ক্লাসটি যখন নিয়েছিলাম তখন আমরা উপসর্গের সংজ্ঞার পরে উপসর্গের বৈশিষ্ট্য যখন নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমি উপসর্গের বৈশিষ্ট্যে আমি আলোচনা করেছিলাম যে উপসর্গের নিজের কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। অর্থাৎ উপসর্গের নিজের কোনো অর্থ নেই, কিন্তু অন্য কোনো শব্দের পূর্বে বসে সে নতুন নতুন শব্দ অর্থ তৈরি করে। কখনো শব্দের অর্থের সংকোচন ঘটায়, কখনো অর্থেও সম্প্রসারণ ঘটায়, কখনো বা অন্য ভিন্ন অর্থ প্রকাশ করে। এটি হচ্ছে উপসর্গের মূল বৈশিষ্ট্য। প্রথমেই আমরা আলোচনা করি উপসর্গের সংজ্ঞা। উপসর্গের সংজ্ঞাটা কি, অর্থাৎ উপসর্গ কাকে বলে? বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য কোনো শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। বাংলা ভাষায় ব্যবহৃত এ ধরনের অব্যয়সূচক শব্দাংশকে উপসর্গ বলে। অর্থাৎ যে অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সে অব্যয়সূচক শব্দ বা শব্দাংশই হলো উপসর্গ। এবার আমি একটু নিজের ভাষায় বলছি যে উপসর্গ হচ্ছে এমন কিছু অব্যয়সূচক শব্দাংশ যাদের নিজের কোনো অর্থ নেই, কিন্তু ধাতু কিংবা কোনো শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দের অর্থ তৈরি করে। সেক্ষেত্রে দেখা যায় কখনো যে ওই শব্দটির অর্থের সংকোচন ঘটিয়েছে, কিংবা ওই শব্দের অর্থের সম্প্রসারণ ঘটিয়েছে, কিংবা ওই শব্দের অর্থের পরিবর্তন ঘটিয়েছে। এটি হচ্ছে উপসর্গের মূল বৈশিষ্ট্য। আর এজন্য আমরা বলে থাকি যে উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। কয়েকটি উপসর্গর উদাহরণ দিচ্ছি, যেমন অ, অঘা, আন, প্র, পরা, অপ, হেড, সাব, বর, বদ, বাজে এবং আম। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। আমি এই বিষয়টি বিস্তারিত আলোচনা করব এখন। তো প্রথমেই আমি বলে রাখি যে আমরা বৈশিষ্ট্য আলোচনা করতে যে আমরা যে প্রধান বৈশিষ্ট্য আমরা দেখেছি উপসর্গে, সেটি হচ্ছে যে উপসর্গের নিজের কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন দ্যোতকতা তৈরি করে। অর্থাৎ নিজের অর্থ নেই, কিন্তু অন্য শব্দের সঙ্গে বসে সেটি নতুন অর্থের সংকোচন কিংবা প্রসারণ কিংবা অর্থের পরিবর্তন ঘটায়। আর এজন্যই আমরা বলি যে উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু দ্যোতকতা আছে। উদাহরণ প্রসঙ্গে বলি, অ একটি উপসর্গ। এটি নির্দিষ্ট কোনো অর্থবাচক শব্দ নয়, তবে অন্য শব্দের আগে বসে এটি অর্থদ্যোতক হয়ে ওঠে। যেমন কাজ শব্দের আগে অ উপসর্গটি যুক্ত হলে অকাজ, যার অর্থ নিন্দনীয় কাজ। এখানে আমরা দেখতে পাই অর্থের সংকোচন হয়েছে। আমি যদি বলতাম যে শুধু অ, এটির কিন্তু নিজের কোনো অর্থ ছিল না, কিন্তু কাজ এই শব্দটির পূর্বে বসে সে নতুন শব্দ গঠন করেছে, সে শব্দটি হচ্ছে অকাজ। আর এই অকাজটি শব্দটি কাজের বিপরীত অর্থ বা নিন্দনীয় অর্থ প্রকাশ করেছে, তাই আমরা বলতে পারি এটি অর্থের সংকোচন করেছে। আবার পূর্ণ শব্দের আগে পরি উপসর্গ যোগ করায় পরিপূর্ণ হলো, এটি পূর্ণ শব্দের সম্প্রসারিত রূপ। অর্থাৎ পূর্ণ অর্থ আমরা জানি যে একটা ভরাট অবস্থা, সেটাকে যদি আরও পরি উপসর্গ দ্বারা যুক্ত করি, সেতে দেখতে পাওয়া যায় আমরা যে পরিপূর্ণ মানে পূর্ণ থেকেও অনেকটা বেশি সম্প্রসারিত রূপ। অর্থাৎ তৃতীয় উদাহরণটি বলছি, হার। এই শব্দের সঙ্গে আ যুক্ত হয়ে আহার, কখনো প্রযুক্ত হয়ে প্রহার, কখনো বিযুক্ত হয়ে বিহার এবং কখনো পরিযুক্ত হয়ে পরিহার হচ্ছে, তাই না? কিন্তু মূল শব্দ হার, এই শব্দটির অর্থ হচ্ছে হেরে যাওয়া বা পরাজয়। এর আগে যদি আ যুক্ত হয় তাহলে আহার অর্থাৎ খাওয়া। আবার প্রযুক্ত হলে প্রহার মানে কাউকে মারা বা মারধর করা এই অর্থে। আবার বিযুক্ত হলে বিহার মানে ভ্রমণ করা, এবং পরিযুক্ত হলে পরিহার মানে ত্যাগ করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকবারই সে নতুন নতুন অর্থ তৈরি করছে। উপযুক্ত হয়ে উপহার, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুরস্কার অর্থে ব্যবহৃত হয়েছে। সমযুক্ত হয়ে সংহার মানে হত্যা,
এই ধরনের বিভিন্ন অর্থে বিভিন্ন শব্দ তৈরি হয়েছে। এসব ক্ষেত্রে উপসর্গগুলো বিভিন্ন অর্থের দ্যোতক। এখানে উল্লেখ্য যে নাম বা কৃদন্ত শব্দের সঙ্গে যুক্ত না হয়ে স্বাধীনভাবে থাকলে উপসর্গের কোনো অর্থ নেই, কিন্তু কৃদন্ত বা নাম শব্দের সঙ্গে যুক্ত হলে আশ্রিত শব্দকে অবলম্বন করে বিশেষ অর্থদ্যোতকতা সৃষ্টি করে। তাই বলা হয় উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে। এবার একটু ব্যতিক্রম আলোচনা করছি। বাংলা ভাষায় অতি এবং প্রতি দুটি উপসর্গের কখনো কখনো স্বাধীন প্রয়োগ হতে পারে। আমি ব্যতিক্রম এর জন্যই বলছি যে প্রথমে আমি বলেছিলাম যে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু হ্যাঁ, ব্যতিক্রম হিসেবে বাংলায় দুটি শব্দ আছে, অতি এবং প্রতি। এই উপসর্গটি কখনো কখনো আমরা স্বাধীন প্রয়োগ দেখতে পাই, অর্থাৎ এদের আলাদা অর্থ থাকতে পারে, তবে সেটি বাক্যে ব্যবহারের উপরে নির্ভর করে। যেমন মাথা প্রতি 10 টাকা খরচ। এখানে মাথা প্রতি মানে জন প্রতি, মানে প্রত্যেক ব্যক্তি প্রতি 10 টাকা করে খরচ। আবার অতি বাড়া ভালো নয়, অতি, এই অতি অর্থ অনেক বোঝাতে, এই অর্থে ব্যবহৃত হয়েছে। এবার আমরা উপসংহারে পৌঁছে গেছি, অর্থাৎ উপসর্গের নিজস্ব কোনো অর্থ না থাকলেও অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে তা শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ বা সংকোচন করতে পারে। অতএব আমরা বলতে পারি উক্তিটি যথার্থ। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল উপসর্গের নিজস্ব অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে, অর্থাৎ উপসর্গের নিজের অর্থ নেই, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে অর্থের সংকোচন, অর্থের সম্প্রসারণ কিংবা অর্থের পরিবর্তন ঘটায়। এই জন্যই আমরা বলি উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু দ্যোতকতা আছে। আজকে এই পর্যন্ত। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা বাসায় এটাকে বেশি বেশি করে চর্চা করবে এবং তোমরা তোমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নেবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সব মিলিয়ে তোমরা ভালো থাকবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা